বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশের হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসার পার্থক্য খুব একটা নেই, কিন্তু ইনফেকশনের কারণে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। বহু আগে থেকে ছক কষে হাদির ওপর হামলা চালানো হয় বলে মনে করছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। হামলার পরপরই পালানোর ছকও কার্যকর করা হয়। পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত ৩ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহু। চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণকালে এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন, তার নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ফয়সাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতির ঘনিষ্ঠতা ছিল। জ্যোতির সঙ্গে ফয়সালের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল। আদাবর এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ফয়সালের স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের একান্ত সহকারী এপিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ও মোহাম্মদপুর এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোসেফ আহমেদের ভাতিজা ঢাকা উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ আহমেদের সঙ্গেও ফয়সালের ঘনিষ্ঠতা ছিল। আলমগীর শেখ ও স্বেচ্ছাসেবক লীগের রুবেল তার অন্যতম সহযোগী ছিল। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ফয়সালের পুরো নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। তবে ৫ আগস্টের পর তিনি দাউদ খান নামে নিজের পরিচয় দিতেন। গত বছরের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের ৪র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। ওই মামলায় গত বছরের ৭ নভেম্বর আদাবর থেকে ফয়সাল করিমকে ২টি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনের সময়সীমা বাড়াতে গত ১২ আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তার ১ বছরের জামিন মঞ্জুর করেন। যদিও ইতোমধ্যে অস্ত্র ও লুটের ২টি মামলায় তার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান বলেন, ফয়সাল করিম গত বছরের ৫ আগস্টের আগে আদাবরের উল্লিখিত বাসার দোতলায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর তারা ওই এলাকা ত্যাগ করেন। পেশাগতভাবে ফয়সাল করিম নিজেকে একজন আইটি উদ্যোক্তা হিসেবে উপস্থাপন করেন। তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী তিনি অ্যাপল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি এবং এনলিস্ট ওয়ার্ক নামক ৩টি প্রতিষ্ঠানের মালিক। ২০১৩ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ও পরে এমবিএ সম্পন্ন করেছেন। উল্লেখ্য, ইতোমধ্যে তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর, কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। তার মালিকানাধীন ওয়াইসিইউ টেকনোলজি ২০১৬ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাটল অব ৭১ নামে একটি কম্পিউটার গেম তৈরি করে। বেসিসের সহযোগিতায় তৈরি এ গেমের উদ্বোধনী অনুষ্ঠানে বেসিসের তৎকালীন সভাপতি মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন। অবশ্য এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালীর বাউফলের গ্রামের বাড়িতে ফয়সালের যাতায়াত ছিল না। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ফয়সালের সহযোগী আলমগীর শেখ আদাবর থানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে থাকতেন না। গত মাসে তিনি উত্তরা ১২ নম্বর সেক্টরে বাসা ভাড়া নিয়েছিলেন। হাদির উপর হামলার ৩ দিন আগেও উত্তরার ওই বাসায় তাকে দেখা গেছে। বাংলাদেশে সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য তারা দাবি জানিয়েছে। আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে।
ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা। আওয়ামী লীগের ভারতে অবস্থানরত যে কয়েকজন নেতার সঙ্গে বিবিসি বাংলা কথা বলেছে তারা সকলেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে বলেন, এটা অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটির শীর্ষ নেতৃত্ব প্রবাসে থেকেই দলীয় কাজকর্ম পরিচালনা করে আসছেন ভার্চুয়াল মাধ্যমে। ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে বলছিলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা জনগণই প্রত্যাখ্যান করবে, প্রতিহত করবে। মিস্টার কাদের এও বলেন, এই একতরফা নির্বাচনের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেও তিনি ভারতের নাম নেননি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে চায়। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছিলেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। সবসময়ই মোটামুটিভাবে 40% ভোটারের সমর্থন আমাদের থেকেছে। সহযোগী দলগুলির ভোট একত্র করলে সেটা প্রায় 50%। ষড়যন্ত্র করে আমাদের নির্বাচনের বাইরে রেখে দেওয়া হলে তা তো কোনো অর্থবহ নির্বাচন হলো না। হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকিয়ে রেখে আমাদের নিবন্ধন বাতিল করে দিয়ে নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করা এবং প্রতিহত করার কথা বললেও আওয়ামী লীগ ফেব্রুয়ারির নির্বাচন বয়কট করার পথে হাঁটবে না বলেই একাধিক নেতা জানিয়েছেন। আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলছিলেন যে দল নির্বাচনে বিশ্বাস করে, আমরা চাই না নির্বাচন থেকে সরে আসতে, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে নির্বাচন থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছে একটি অবৈধ সরকার। আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কট করার কথা ভাবা হচ্ছে না। দলনেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে রণনীতি ঠিক করে দিয়েছেন। আমরা তাই প্রতিহত করার কথা বলছি, প্রতিরোধ করার কথা বলছি। আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনামলে তারা দলীয় সরকারের অধীনে 3টি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত করেছিল। প্রধান বিরোধী দলের বর্জনের কারণে 2টি নির্বাচন হয়েছিল একতরফা এবং অপরটিতে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। 2024 সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকে দলটির প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন। শুক্রবার ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার দুদিন পর রবিবার আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক। এতে উপস্থিত স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনীর পিএসও, আইজিপি, ডিএমপি কমিশনার, আনসার ডিজি সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সামনে রেখে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। শরীফ ওসমান হাদির উপরে হামলা, চোরাগুপ্তা হামলা, সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে, যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত। যে এই চোরাগুপ্তা হামলাটা, এটা কি কোনো বড় পরিকল্পনার অংশ নাকি এটা কোনো একটা আইসোলেটেড ইভেন্ট? যদি বড় পরিকল্পনার অংশ হয়ে থাকে তাহলে সেখানে সংশ্লিষ্ট বাহিনীগুলোর অতীতে তার এই পরিকল্পনা পর্যায়ে কোনো কিছু করার অবকাশ ছিল কিনা, বা সে যে এখান থেকে ঘটনাটা ঘটিয়ে পালিয়ে গেল সেখানে আমাদের কোনো ফেলিওর আছে কিনা, এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের বক্তব্য শোনার পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরে নির্বাচন কমিশন। এটা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, যে রেবেল হান্ট বিশেষ করে শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেবেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে। এটা সমন্বিতভাবে চলবে। গোয়েন্দা কার্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে এবং এই গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল বাহিনীর গোয়েন্দা উপাত্ত যাতে করে সমন্বয় করা হয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে। বিশেষ করে আমাদের দেশের বর্ডার অঞ্চল সহ দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে আলোকপাত করা হয়েছে। এদিকে প্রার্থীদের নিরাপত্তার জন্য নিজস্ব আগ্নেয়াস্ত্রের নিবন্ধন দেওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টার প্রস্তাবের জবাবে না বলে মন্তব্য করেন ইসি সানাউল্লাহ। প্রার্থীরা অস্ত্র নিতে পারবেন কিনা, কেননা বৈধ অস্ত্র জমা দিতে হয় আপনার? না,
না না না, প্রার্থীরা অস্ত্র নিয়ে কি প্রার্থী নিজেকে পারবেন ওইভাবে ইয়ে করতে? আমরা এটা নিয়ে ভেবে দেখব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, আলোচনা করে দেখি, তারপর জানাচ্ছি। বৈঠক শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়, যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। আর পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্বরে এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, নির্বাচন সময় মতো হবে, এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত, সরকার অবহিত। এ সময় দেশের বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার অপসারণে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা সুনির্দিষ্ট পরিপত্র জারি করেছি, আমাদের রিটার্নিং অফিসাররা এগুলো নিয়ে ব্যবস্থা নেবেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহারের ফলে মানবিক ও পরিবেশগত ক্ষতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গবেষক আহমদ বাইদুনের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত দক্ষিণ লেবাননে অন্তত 195টি সাদা ফসফরাস হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার সর্বশেষ ঘটনা ঘটে 2024 সালের 31 অক্টোবর আল খিয়াম এলাকায়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, জনবসতিপূর্ণ এলাকায় আকাশপথে সাদা ফসফরাস ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। লেবাননের বেসামরিক মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে এই দাহ্য রাসায়নিক পদার্থ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, শরীরের মাত্র 10% অংশে সাদা ফসফরাসের দগ্ধ হওয়া প্রাণঘাতী হতে পারে। এতে দগ্ধ, ক্ষত, তীব্র শ্বাসকষ্ট হয়। বৈরুতে আমেরিকান ইউনিভার্সিটির পরিবেশ গবেষক আব্বাস বালবাকি বলেন, সাদা ফসফরাস অত্যন্ত বিষাক্ত এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলেই সহজে জ্বলে ওঠে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং লেবাননের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব হামলায় দক্ষিণ লেবাননের অন্তত 918 হেক্টর জমি পুড়ে গেছে। ফলে প্রায় 90% পশুপালনকারী কৃষক নিজেদের জমিতে যেতে পারছেন না। বিস্তীর্ণ বনভূমি ধ্বংস হয়ে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদা ফসফরাসের কারণে মাটি ও ফসল দূষণের আশঙ্কায় অনেকে আগ্রহ হারাচ্ছেন দক্ষিণ লেবাননের কৃষি পণ্য কিনতে। তবে সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, মাটিতে সাদা ফসফরাসের দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাবের প্রমাণ এখনো পাওয়া যায়নি, কারণ ফসফরাস একটি প্রাকৃতিক উপাদান এবং এটি সার হিসেবেও ব্যবহৃত হয়। সঠিক মাটি সংশোধনের মাধ্যমে এর প্রভাব কমানো সম্ভব। তবে গবেষকদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ভারী ধাতুর উপস্থিতি। বোমা বর্ষণের ফলে সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম সহ বিভিন্ন ভারী ধাতু মাটি ও পানিতে মিশে যেতে পারে। এসব ধাতু খাদ্যশস্যে প্রবেশ করলে তৈরি করতে পারে ক্যান্সার সহ গুরুতর স্বাস্থ্য ঝুঁকির। ডক্টর মোহাম্মদ আবিয়াদ বলেন, এই ধাতুগুলো স্থিতিশীল হওয়ায় দীর্ঘদিন খাদ্যশস্যে থেকে যেতে পারে। এদিকে লেবাননে ক্যান্সারের হার গত 3 দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটি বৈশ্বিক গবেষণা অনুযায়ী 1990 সালের পর থেকে নতুন ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েছে 162%। যদিও এখন পর্যন্ত সংগৃহীত নমুনায় খাদ্য নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক ঝুঁকির প্রমাণ মেলেনি, তবুও আরও বিস্তৃত গবেষণার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ লেবাননের অনেক এলাকায় এখনও গবেষকরা সরাসরি যেতে পারছেন না। ইসরায়েলের সামরিক উপস্থিতি, ড্রোন নজরদারি ও অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকিতে বাধাগ্রস্ত হচ্ছে মাঠ পর্যায়ের গবেষণা। তবুও বিজ্ঞানীরা আশাবাদী, নতুন অনুদানের মাধ্যমে আগামী বছর মাটি ও পরিবেশে ভারী ধাতুর প্রভাব নিয়ে আরও গভীর গবেষণা সম্ভব হবে। উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদান, প্রায় 19 লাখ বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা প্রায় 5 কোটি। এত বিশাল ভূখণ্ড ও বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও রাষ্ট্র হিসেবে সুদান বেশ দুর্বল। আফ্রিকার অন্যতম এই দেশটি দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘস্থায়ী এই সংখ্যা তার অস্থিতিশীলতার জন্যই বিশ্বজুড়ে বেশ পরিচিত দেশটি। সুদান দীর্ঘদিন ব্রিটিশ মিশরীয় যৌথ শাসনের অধীনে ছিল। সে সময়ে প্রশাসনিক এবং সামাজিক ব্যবস্থার কারণে দেশের উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যে বৈষম্য তৈরি হয়। উত্তর সুদান প্রধানত আরব ও মুসলিম সংখ্যালঘুদের দখলে থাকে, আর দক্ষিণ সুদানে আফ্রিকান, খ্রিস্টান ও স্থানীয় ধর্মাবলম্বীরা বসবাস করত।
1956 সালে সুদান ব্রিটিশ মিশরীয় শাসন থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরপরই দক্ষিণ ও উত্তর সুদানের মধ্যে ক্ষমতা, অর্থনৈতিক সুবিধা এবং রাজনৈতিক অধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এর ফলে 1955 সাল থেকে 1972 সাল পর্যন্ত 16 বছর প্রথম গৃহযুদ্ধ চলে। স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই ক্ষমতায় আসে সামরিক বাহিনী। 1958 সালে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে, যা গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেয়। এরপর 1972 সালে আদ্দিস আবাবা চুক্তির মাধ্যমে প্রথম গৃহযুদ্ধের অবসান ঘটে। এই চুক্তি দক্ষিণ সুদানের জন্য স্বায়ত্তশাসনের ব্যবস্থা নিশ্চিত করে এবং কিছু সময়ের জন্য দেশটিতে আপেক্ষিক স্থিতিশীলতা ফিরে আসে। তবে দেশের অন্যান্য অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক সমস্যা অব্যাহত থাকে। 1983 সালে সুদানে আবারও দ্বিতীয় গৃহযুদ্ধ শুরু হয়, যা স্থায়ী হয় 2005 সাল পর্যন্ত। এটি ছিল সুদানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত। এই সংঘাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে ফেলে। হাজার হাজার মানুষ নিহত এবং 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। দীর্ঘ যুদ্ধের পর 2011 সালে 2 ভাগে ভাগ হয়ে যায় সুদান। গণভোটের মাধ্যমে আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। কিন্তু দেশভাগ হলেও উত্তর সুদানের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা আরও বেড়ে যায়। 2019 সালে জনগণের আন্দোলনের ফলে দীর্ঘদিনের শাসক ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন। এরপর বেসামরিক সরকার ও সামরিক শক্তির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই দ্বন্দ্ব আবারও রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। দারফুর, কর্দোফান এবং অন্যান্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এখন অনিশ্চিত। পরবর্তীতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হলে 2023 সালের এপ্রিল মাস থেকে দেশটির সেনাবাহিনী ও সুদানের ক্ষমতাসীন প্যারামিলিটারি গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF এর মধ্যে চলমান সংঘর্ষে পরিণত হয়েছে, যা হাজার হাজার মানুষকে হত্যা ও অফিসিয়াল হিসাবের বাইরে বিপুল মানবিক সংকট সৃষ্টি করেছে। এই অস্থিরতার মূলে 2 সুদানের মধ্যে অবস্থান করা তেল সমৃদ্ধ আবে অঞ্চল। এর চূড়ান্ত মালিকানা আজও নির্ধারণ হয়নি। ফলে এই অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে সুদান ও দক্ষিণ সুদান দুই পক্ষই। এটি শুধু সীমান্ত এলাকা নয়, 2 দেশের অর্থনীতি ও রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তেল সম্পদ অঞ্চলের কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে। পাশাপাশি স্থানীয় যাযাবর পশুপালক ও স্থায়ী জনগোষ্ঠীর মধ্যে ভূমি ও পানির অধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলমান রয়েছে। এই জটিল পরিস্থিতির কারণে আবে ধীরে ধীরে স্থায়ী সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। তেল সমৃদ্ধ আবে অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সহিংসতা মোকাবিলার জন্য 2011 সালের জুন মাসে জাতিসংঘ একটি বিশেষ শান্তিরক্ষী মিশন UN ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবে UNISFA গঠন করে। এই বাহিনীর দায়িত্ব আবে অঞ্চলে সংঘাত কমানো, সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া এবং সুদান ও দক্ষিণ সুদানের সামরিক বাহিনীকে আলাদা রাখার মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণ করা। পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য নিরাপত্তা নিশ্চিত করাও UNISFA এর দায়িত্বের মধ্যে ছিল। আবে অঞ্চলে রাষ্ট্রীয় কর্তৃত্ব দুর্বল থাকার কারণে আন্তর্জাতিক উপস্থিতি ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সম্প্রতি 13 ডিসেম্বর জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলাও এই অঞ্চলে ঘটে, যা পরিস্থিতির সংবেদনশীলতা আরও বাড়িয়ে দিয়েছে। অনেক বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ। আবে অঞ্চলের UNISFA মিশনে বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশের সেনাবাহিনী দায়িত্ব পালন করেছেন। দুর্গম এলাকা, সীমিত অবকাঠামো এবং নিরাপত্তা চৌকির মধ্যেও তারা নিয়মিত টহল দেয়, নিরাপত্তা চৌকি রক্ষা করে, স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে এবং মানবিক সহায়তা কার্যক্রম নিরাপদে পৌঁছে দেয়। বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে সুদানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। সুদান ও দক্ষিণ সুদানে বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রায় 2000 সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছেন। সুদানের বিতর্কিত আবে অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী UNISFA তে 529 জন বাংলাদেশি সদস্য এবং দক্ষিণ সুদানে জাতিসংঘের মিশন UNMISS এ 1438 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত আছেন। TIC-1 যার মধ্যে নৌবাহিনীর একটি কন্টিনজেন্টও রয়েছে। সম্প্রতি নৌবাহিনীর 99 সদস্যের একটি দল দক্ষিণ সুদানে পৌঁছেছে।
2025 সালের হিসাব অনুযায়ী বিশ্বের 10টি দেশে মোট 5,619 জন বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। দেশের অভ্যন্তরীণ সশস্ত্র বাহিনীর মোট সক্রিয় সদস্য সংখ্যা 2 লাখেরও বেশি, যার মধ্যে সেনাবাহিনীতে প্রায় 1,65,000, নৌবাহিনীতে 25,000 এবং বিমান বাহিনীতে প্রায় 18,000 সদস্য রয়েছে। 13 ডিসেম্বর সুদানের আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হয় এবং আহত হয়েছেন আরও 8 জন। হামলার পর অস্থিতিশীল হয়ে পড়েছে পুরো এলাকা। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সংগঠিত কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তির সাপেক্ষে জানানো হবে। তবে সুদানের সেনা সমর্থিত সরকার এই হামলার জন্য সরকার বিরোধী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে। 13 ডিসেম্বরের এই হামলায় স্পষ্ট আবে অঞ্চল এখনও বেশ ঝুঁকিপূর্ণ। বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণহানি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তা নিয়েই নতুন প্রশ্ন তুলেছে। সংঘাতপূর্ণ এলাকায় শান্তি রক্ষা করতে গিয়ে যখন শান্তিরক্ষীরাই লক্ষ্যবস্তু হন, তখন মিশনের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে ওঠে। অনেকের মনে প্রশ্ন, আবেই থেকে শান্তিরক্ষী প্রত্যাহার করা যাচ্ছে না কেন? এর মূল কারণ হলো সুদানের রাজনৈতিক সমস্যার সমাধানের অভাব। আবেই অঞ্চল নিয়ে দুই দেশ এখনো কোনো সমঝোতায় আসতে পারেনি। সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা আছে এবং পুরো সুদান জুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব দুর্বল। যদি এই মিশন তুলে নেওয়া হয়, অঞ্চলটি দ্রুত আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এত বছর ধরে UNISFA মিশন চালু রাখা অপরিহার্য হয়ে উঠেছে। গত সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এ ঘটনার 3 মাসও পেরোয়নি, এখনই দেশটিতে 3 দিনের একটি বিশাল সমাবেশ করেছে ওলির দল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট বা UML। এমন অবস্থার প্রশ্ন উঠেছে, 4 বারের দেশটির প্রধানমন্ত্রী থাকা কেপি শর্মা ওলি কি আসন্ন নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন? সেপ্টেম্বরে নেপালের দুর্নীতি বিরোধী জেনজি বিক্ষোভে 77 জন নিহত এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়েছিল। বিক্ষুব্ধ তরুণরা প্রধানমন্ত্রী কার্যালয়ে, দেশটির সুপ্রিম কোর্ট এবং সংসদে আগুন ধরিয়ে দেওয়ায় হুমকির মুখে ছিল অনেক রাজনীতিবিদের জীবন। তখন কেপি শর্মা ওলি সহ আরও কিছু রাজনীতিবিদ সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন। বেশ কয়েকদিন পর আত্মপ্রকাশ করেন তারা। আর এবার শক্তি প্রদর্শন করলো ক্ষমতাচ্যুত সেই নেতারা। রাজধানী কাঠমান্ডুর কাছে ভক্তপুরে দলটির এক সম্মেলনে জড়ো হয় 70,000 মানুষ। যদিও এই সমাবেশের আগে জানানো হয়েছিল এতে উপস্থিত হবে 3 লাখ মানুষ। আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত দলের এমন জনসমাগম হওয়ায় প্রশ্ন উঠেছে, এই দল কি আবারও রাজনীতিতে তৈরি করছে শক্ত অবস্থান? রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য বলেন, জেনজি বিক্ষোভের পর রাজধানী কাঠমান্ডুতে সবচেয়ে বড় সমাবেশ এটি। অনেক বিশ্লেষক মনে করেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো রাজনৈতিক দলের পতনের পর নতুন করে তাদের উত্থানের নজির রয়েছে। UML-এরও ফিরে আসা অসম্ভব নয়। দলটির দাবি, জনগণের মাঝে এখনও তাদের জনপ্রিয়তা আছে। আসন্ন 5 মার্চের অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে তার প্রতিফলনও ঘটবে। UML এর সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল বলেন, আমরা এখনো মানুষের হৃদয়ে বেঁচে আছি। সমাবেশে এত মানুষের উপস্থিতি এর প্রমাণ। সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভের পর দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ক্ষমতা নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি দেশটির সংসদ ভেঙে দেন। কাঠমান্ডু সমাবেশে সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন ওলি। সেই সঙ্গে 4 বারের এই সাবেক প্রধানমন্ত্রী আরও দাবি করেন, তাদের দল জেনজি বিরোধী নয়। সমাবেশে তিনি বলেন, সংসদ ভেঙে দেওয়া অসাংবিধানিক। UML সংসদ পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছে, আর আমাদের জেনজি বিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে, কিন্তু এটা সত্য নয়। UML এর এই সমাবেশে প্রায় 2000 ডেলিগেট দলটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। নতুন প্রেসিডেন্ট আগামী 5 আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে দলটির নেতৃত্ব দেবেন। ধারণা করা হচ্ছে কেপি শর্মা ওলি আবার প্রেসিডেন্ট হবেন। রাশিয়ার সঙ্গে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে অবশেষে বড় ধরনের ছাড় দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। বার্লিনে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকের আগে এই ঘোষণা দেন জেলেনস্কি। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
জেলেনস্কির এই সিদ্ধান্তকে যুদ্ধের সমাপ্তির পথে ইউক্রেনের একটি বড় সমঝোতা হিসেবে দেখা হচ্ছে। ন্যাটোর সদস্য পদের পরিবর্তে তিনি এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা বা সিকিউরিটি গ্যারান্টি দাবি করেছেন। 14 ডিসেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শুরু থেকেই ইউক্রেনের আকাঙ্ক্ষা ছিল ন্যাটোতে যোগ দেওয়া, কারণ এটি নিরাপত্তার নিশ্চয়তা দেয়। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মিত্র দেশ এই লক্ষ্যে আমাদেরকে পূর্ণ সমর্থন দেয়নি। তিনি আরও বলেন, আশা করি রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর আর্টিকেল 5 এর মতো নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউরোপীয় মিত্র দেশগুলোর পাশাপাশি কানাডা ও জাপানের মতো অন্যান্য দেশের নিরাপত্তা প্রতিশ্রুতি যথেষ্ট হবে। তবে এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো যেন অবশ্যই আইনগতভাবে বাধ্যতামূলক হয়। ইউক্রেনের এই সিদ্ধান্ত রাশিয়ার অন্যতম প্রধান যুদ্ধের লক্ষ্য পূরণ করল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করে নিরপেক্ষ দেশ হিসেবে থাকতে হবে। যদিও ইউক্রেন এখনও রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি জানায়নি, তবুও ন্যাটো থেকে সরে আসার সিদ্ধান্ত কিয়েভের অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে একটি 20 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনার শেষ ধাপে বর্তমান যুদ্ধক্ষেত্র বা ফ্রন্টলাইন বরাবর যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। এই আলোচনায় অংশ নিতে 14 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বার্লিনে পৌঁছেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ আয়োজিত এই সম্মেলনে ইউরোপীয় নেতারাও যোগ দিচ্ছেন, যা ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যে ইউক্রেন জুড়ে রুশ হামলা অব্যাহত রয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ হামলার কারণে দেশের বড় একটি অংশ অন্ধকারে ডুবে গেছে। জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। তবুও প্রায় 4 বছর ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে ইউক্রেন এখন বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে গণছাঁটাই কার্যক্রম হাতে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুলাইয়ে প্রায় 250 কূটনীতিককে গণছাঁটাইয়ের ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর, যা এখনো কার্যকর করা যায়নি। উল্টো কূটনীতিকরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করতে হলো কূটনীতিকদের? যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীদের চাকরি ছাঁটাইয়ের নিয়ম অনুযায়ী ছাঁটাইয়ের আগে 120 দিনের বাধ্যতামূলক প্রশাসনিক ছুটি পান কর্মকর্তারা, যার সময় শেষ হওয়ার কথা ছিল নভেম্বরে। কিন্তু মাঝে বিপত্তি বাধে ফেডারেল শাটডাউন বা সরকারি অচলাবস্থায়। শাটডাউন শেষ করতে অস্থায়ী অর্থায়ন প্রস্তাব পাশ করে কংগ্রেস, যার একটি ধারায় বলা ছিল আগামী 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত বড় আকারের চাকরিচ্যুতি কার্যকর করা যাবে না। এতেই বেকায়দায় পড়েন ট্রাম্প, যে ধারার দোহাই দিয়েই এখন ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন কূটনীতিকরা। এদিকে যে কোনো মূল্যে কূটনীতিকদের চাকরিচ্যুতি কার্যকর করতে চাইছেন ট্রাম্প। ডিসেম্বরের শুরুতে ঘোষণা দিয়েছেন 5 ডিসেম্বর থেকেই গণছাঁটাই কার্যক্রম শুরু করার। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত মেনে না নিয়ে উল্টো আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন AFSA ও ফেডারেল কর্মচারীদের আরেক ইউনিয়ন এক হয়ে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন জেলা আদালতে মামলা দায়ের করে। এতেই আটকে যায় ছাঁটাই কার্যক্রম, যে মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কেন মামলা করতে হলো, এ নিয়ে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা জিন শাহিন বলেন, দুঃখজনক যে ইউনিয়নগুলোকে আদালতে যেতে হলো, যখন আইনটি পরিষ্কারভাবে বলছে 30 জানুয়ারি পর্যন্ত কোনো রিডাকশন ইন ফোর্স কার্যকর করতে অর্থ ব্যয় করা যাবে না। প্রশাসনের উচিত আইন মেনে চলা, বরং তারা পরিকল্পিতভাবে আমাদের কূটনীতিক প্রতিষ্ঠানগুলো ভেঙে দিচ্ছে। তিনি আরও বলেন যে কর্মশক্তির ওপর আমরা নির্ভর করি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা, সংকটে সাড়া দেওয়া এবং চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করা, এই সিদ্ধান্তের ফলে তা দুর্বল হচ্ছে। আদালত ইউনিয়নগুলোর পক্ষে রায় দিলে আগামী 30 জানুয়ারি পর্যন্ত চাকরিতে থাকতে পারবেন এই কূটনীতিকরা। অর্থাৎ সব মিলিয়ে মোটে 6 সপ্তাহ ছাঁটাই ঠেকিয়ে রাখতে পারবেন তারা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মাত্র এই কদিনের জন্য কেন মামলায় জড়ালেন কূটনীতিকরা?
এএফএসএ এর পররাষ্ট্র দপ্তর বিষয়ক সহসভাপতি রোহিত নেপাল বলেন, সামনে ছুটির মৌসুম, তাই এই সময়টুকুও ক্ষতিগ্রস্ত 246 জনের জন্য খুবই মূল্যবান। তাছাড়া আগামী 30 জানুয়ারির মধ্যে কিছু কূটনীতিক অবসর গ্রহণের যোগ্য হয়ে উঠতে পারেন। এতে তারা পূর্ণ পেনশন সুবিধা নিয়ে অবসর নিতে পারবেন, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের ওপর অবশ্য এমনিতেও ক্ষোভ বাড়ছে এএফএসএ কর্মীদের। চলতি মাসে বার্ষিক সদস্য জরিপে যা প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গেছে মনোবল ভেঙে পড়েছে অন্তত 98% কূটনীতিকের। 2100 এর বেশি সক্রিয় দায়িত্বে থাকা কূটনীতিকদের মধ্যে 61% বলেছেন জনবল সংকটের কারণে তাদের কাজের চাপ বেড়েছে। 65% বলেছেন ট্রাম্প প্রশাসনের অরাজনৈতিক কর্মক্ষেত্রকে রাজনীতিকরণ তাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের। আর 86% মনে করছেন প্রশাসনে আনা ট্রাম্প প্রশাসনের পরিবর্তনগুলো মার্কিন কূটনীতিক লক্ষ্য অর্জনকে ক্ষতিগ্রস্ত করেছে। কেবল 1% কূটনীতিক বিশ্বাস করেন ট্রাম্পের পররাষ্ট্রনীতি পরিচালনার সক্ষমতা উন্নত হয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।